বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং, চ্যাপ্টার নাম্বার 4, গ্রাফিক্যাল সলিউশন। গ্রাফিক্যাল সলিউশনের এই পর্বে আলোচনা করব উদাহরণ নাম্বার 19 এবং এগুলোর সমাধান ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে কেমন করে করা যায়, বিন্দুর অবস্থান, এগুলো আমি দেখাবো। তো এখানে দেখো কি বলছে, ম্যাক্সিমাইজ এত, সাবজেক্ট টু এত। প্রথমে সলিউশনটা করতে হবে কীভাবে দেখো, কনভার্ট দ্য ইনইকুয়ালিটিস অফ কনস্ট্রেন্টস ইনটু ইকুয়েশন। প্রথমে এই অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। অসমতাগুলোকে সমীকরণ আকারে কনভার্ট আকারে পাই। স্টেপ নাম্বার 2, লেট x1 অ্যালং এক্স অ্যাক্সিস। ধরি x1 কে x অক্ষ বরাবর and x2 along y axis, and draw the graph in the first quadrant since x1 greater than equal to 0 and x2 greater than equal to 0. তার মানে এখানে বলতেছে যে x1 কে x অক্ষ বরাবর এবং x2 কে y অক্ষ বরাবর ধরে একটা গ্রাফ অঙ্কন করি প্রথম চতুর্ভাগে, যেখানে x1 এর পরিচয় হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 এর পরিচয় হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন আমাদের গ্রাফ অঙ্কনের পালা। এই গ্রাফ অঙ্কনটা আমি তোমাদেরকে একটু খাতায় করে দিব। দেখো আমি এখান থেকে সমীকরণ এবং গ্রাফ অঙ্কনটা করে নিলাম। এখন বিন্দুগুলো বসাবো কেমন করে, এটা একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, এতটুকুই রিকোয়েস্ট। 1 নম্বর সমীকরণ থেকে দেখো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে শুধু দেওয়া আছে x1 ইকুয়াল টু 36, মানে x1 এর মান শুধু এখান থেকে দেওয়া আছে আমাদের x1, তার মানে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল হবে। ভালো করে বোঝো, যখন আমাদের কোনো সমীকরণে শুধু x1 মানে একটা চলক দেওয়া থাকবে x1, তার মানে y অক্ষের সমান্তরাল এই মানটা হবে। তার মানে বিন্দুটা হচ্ছে এইরকম। দেখো x1 এর মান তো দেওয়া আছে 36, আর y যেহেতু না, এখানে y হচ্ছে 0, তার মানে হচ্ছে আমি এই 36 0, তার মানে এই বিন্দুটা আমরা এখন বসাবো। দেখো কিন্তু শর্ত হচ্ছে y অক্ষের সমান্তরাল। কোথায় হবে দেখো, 36 আমি এটা 10 10 20 করে নিয়েছি, প্রত্যেকটা এক ঘরকে 10 একক ধরে পাই। এই 10 20 30 36 হচ্ছে এই 35 থেকে একটু বেশি, মানে এখানে। ভালো করে আমি লাল কালি দিয়ে তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের বিন্দুটা। এখন যোগ করে দাও y অক্ষের সমান্তরাল, বসালাম। এখন এটার দিক কোন দিকে হবে সেটা আমরা একটু নির্ণয় করি। এখান থেকে তোমরা বইয়ে দেখো x1 লেস দেন ইকুয়াল টু 36, তার মানে x1 এর মান যদি 0 বসায়, তার মানে এটা একটা সত্য প্রমাণিত হচ্ছে, অসমতাটা সত্য প্রমাণিত হবে। তার মানে মূল বিন্দুর দিকে এর অবস্থানটা হচ্ছে মূল বিন্দুর দিকে, তার মানে হচ্ছে এই দিকে, মূল বিন্দুর দিকে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর সমীকরণটা দেখো। 2 নম্বর সমীকরণটা হচ্ছে x2 ইকুয়াল টু 12, x2 দেওয়া আছে, তার মানে x1 এর সমান্তরাল হবে। এই রেখাটা হবে x1 এর, মানে x অক্ষের সমান্তরাল। তার মানে এখানে x2 দেওয়া আছে হচ্ছে 12, তার মানে x1 নয়, x1টা হচ্ছে 0। তার মানে এই বিন্দুটা এখন বসাবো। দেখো 0 মানে এখান থেকে, 12 মানে হচ্ছে এই যে 12 1 2, এখান থেকে বসাবো। তাহলে x অক্ষের সমান্তরাল এখন বসায় দাও। এই যে x অক্ষের সমান্তরাল দাগ দিয়ে দিলাম। তাহলে এটার দিক কোন দিকে হবে দেখো, x2 লেস দেন ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে মূল বিন্দুর দিকে। এটা হচ্ছে মূল বিন্দু, মানে এই দিকে, নিচের দিকে, এই নিচের দিকে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর, তার মানে এখানে 2 দিয়ে দাও, বোঝার সুবিধার্থে এগুলো দিয়ে নিবে। হ্যাঁ, 3 নম্বর সমীকরণ। এখন মজার বিষয় দেখো, 3 নম্বর সমীকরণ হচ্ছে x1 + 4 x2 = 60। এখানে তুমি যদি x1 এর মান 0 ধরো,
তার মানে x2 এর মান পাচ্ছ, এটা এই পাশে গেলে 4 15 60 মানে 15। আবার এখান থেকে x2 যদি 0 ধরো, x2 এর মানটাই 0 ধরো, তাহলে x1 এর মান পাবো হচ্ছে 60। তার মানে ধরার নিয়ম হচ্ছে একটাকে 0 ধরবো, আবার এটাকে 0 ধরবো, ধরার পর দুটা বিন্দু পাবো। এই দুটা বিন্দু এখন যোগ করে দেবো। দেখো তাহলে প্রথম বিন্দু হচ্ছে 0 15, মানে 0 মানে হচ্ছে এখানে, 15 মানে হচ্ছে এই যে উপরে 12 13 14 15, এই যে এখানে মনে করো। আরেকটা বিন্দু কোনটা, কোথায়, এখানে দেখো 60 0, 60 মানে হচ্ছে এই যে এখানে, 60 0 মানে এখানে। এখন এই বিন্দুটা যোগ করে দাও। এটাকে তোমরা বর্ধিতও করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এটার দিক কোন দিকে হবে, এখানে আছে লেস দেন ইকুয়াল, তার মানে হচ্ছে দিল হচ্ছে মূল বিন্দুর দিকে, তার মানে এইদিকে, এইদিকে। আশা করা যায় বুঝতে পারতেছো একটু একটু করে। এটা হচ্ছে 3 নাম্বার, এই জন্য এটা থেকে 3 দিলাম। এরপরে 4 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ। 4 নাম্বার সমীকরণের ক্ষেত্রে দেখো বিন্দুগুলো কীভাবে পাবো। এখানে x1 এর মান যদি আমি 0 ধরি, তাহলে x2 পাবো হচ্ছে 30। আবার x2টাকে 0 ধরলাম, তাহলে x1টাকে পাবো 2 এর পাশে গেলে 15, 15 দেখুন 30, এই দুটা বিন্দু। তাহলে বিন্দুগুলো বসায় দাও। এখন বিন্দুগুলো যদি বসায় তাহলে হচ্ছে 0 30, মানে 0 মানে হচ্ছে এখানে, 30 মানে হচ্ছে এই যে এখানে, এবং হচ্ছে 15 এখানে, দেখ এই 10, এই যে 15 এখানে, এই বিন্দুটা যোগ করে দাও। এখন যদি দুটো বিন্দু যোগ করে দেই, এইরকম। এখন এটার দিক কোন দিকে হবে, দেখো এখানে আছে গ্রেটার দেন, তার মানে x1 এবং x2 মান যদি আমি 0 বসাই এখানে, তার মানে 0 30 থেকে কখনো বড় হতে পারে না। তার মানে মূল বিন্দুর বিপরীত দিকে, মূল বিন্দুর বিপরীত দিকের দিকে হচ্ছে এটা, এইদিকে এইদিকে। বুঝতে পারলে? তাহলে এটার দিক হবে মূল বিন্দুর বিপরীত দিকে, মানে হচ্ছে এখানে। এরপরে দেখো এখানে একটা এমনভাবে আমরা অঙ্কন করে নিয়েছি, এটা একটু নিচে হবে, এই যে এখানে 12 হচ্ছে একটু দূরে চলে গেছে, একটু কাছে হবে এই রেখাটা। আচ্ছা আমি একটু পরে বোঝাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট 5 নাম্বার সমীকরণটা ক্ষেত্রে দেখো, এখানে যদি তুমি x1 এর মান 0 বসাও অথবা x2 এর মান 0 বসাও, সমীকরণ আছে 0, তার মানে সবসময় 0 0 পাচ্ছ। তার মানে এই বিন্দুটা পাচ্ছি হচ্ছে মূল বিন্দু বরাবর, মূল বিন্দু বরাবর। এই জিনিসটা লক্ষ্য করো। তাহলে মূল বিন্দু যদি আমি এখান থেকে বরাবর যোগ করে দেই, তাহলে কি পাচ্ছি দেখো। মূল বিন্দু বলতে এখান থেকে আরও একটা কথা মনে রাখো ভালো করে, এখানে x1 এর মান যদি তুমি 0 বসাও, তাহলে x2 এর মান পাবো 0, আবার x2 এর মান যদি 0 বসাও, x1টা পাবো হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে মূল বিন্দুকে আমি এরকম করে হবে, মানে 45 ডিগ্রি বরাবর, মনে রাখবে এটা হচ্ছে 45 ডিগ্রি বরাবর, এইভাবে ওরকম চিত্রটা অঙ্কন হয়ে যাবে। আন্দাজ করে 45 ডিগ্রি বরাবর আমরা অঙ্কন করে নিলাম। তার মানে এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণের রেখা, যেটা হচ্ছে আমরা একটা নিচের দিকে, হ্যাঁ এটা যেহেতু এখান থেকে গ্রেটার দেন ইকুয়ালটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে নিচের দিকে দিব। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, x1 এবং x2 যদি 0 বসা দাও, তাহলে এটা কিন্তু সমান পাচ্ছ। আমি বই থেকেই দেখাই, এখানে x1 এবং x2 মান যদি 0 বসাও, তাহলে গ্রেটার দেন হচ্ছে না, 0 হচ্ছে না, তার মানে এখান থেকে নিচেরটা আমাদের প্রমাণিত হচ্ছে, মানে সমান সমান। তো এখান থেকে এই জন্য আমরা এটা হচ্ছে 45 ডিগ্রি বরাবর মূল বিন্দু বরাবর বসায় দিব। এখন আমরা এখানে ফিজিবল সলিউশন রিজিয়ন মানে হচ্ছে সম্ভাব্য সমাধান অঞ্চল কোনটা, সেটা একটু দেখি। দেখো এটা হচ্ছে এই দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটাও নিচের দিকে, তার মানে হচ্ছে সম্ভাব্য সমাধান অঞ্চল এই যে এইটা, এতটুকু। আমি একটু ছায়া যুক্ত করে দেই।
ধৈর্য সহকারে শান্ত থাকার অনুরোধ রইল। এই যে ছায়াযুক্ত করে দিলাম। এখন আমি যদি এটাকে একটু জুম করে দেখাই, আমাদের চিত্রটা হচ্ছে এরকম। এখানে বইয়ে তোমাদের একটু ভুল দেওয়া আছে একটা রেখা, 2 নম্বর রেখাটা। 2 নম্বর রেখাটার ক্ষেত্রে এখানে দেখো, এখানে ছিল 12, কিন্তু এখানে 20-এর উপরে চলে গেছে এই 2 নম্বর সমীকরণটা। এই 2 নম্বর রেখাটা 20-এর উপরে চলে গেছে দেখো। তার মানে 12 হচ্ছে এই যে নিচে এখানেই হতো, মানে এই খবর আবার চলে যেত এই রেখাটা, যেটা তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা কি করব দেখো, এখানে আমরা কয়টা বিন্দু পাচ্ছি। বিন্দু বলতে সমাধান অঞ্চলের বিন্দু, শীর্ষ বিন্দুগুলো নির্ণয় করতে হয়। এটাকে মনে করো এ, এই বিন্দুটাকে ধরো বি, এটাকে ধরো সি, এই যে এটাকে ধরো ডি, এই বিন্দুটাকে ধরো ই। তার মানে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল হচ্ছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। এখন তোমরা আশা করি যে তোমরা এখন বুঝতে পারছো। এখন এই সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলো নির্ণয় করব। এখন বই থেকে আমি তোমাদেরকে দেখাই, তারপর একটা জিনিস, মজার জিনিস দেখাবো তোমাদেরকে। We get the convex feasible solution region ABCDE which is shaded on the figure. আমরা সম্ভাব্য সমাধান অঞ্চল এখান থেকে ABCDE পাই, যা এখান থেকে ছায়াযুক্ত করা হলো। কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স এ, মানে এ এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এ এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এগুলো আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব সুন্দর করে দেখাবো। কিন্তু এখান থেকে কয়েকটা স্থানাঙ্ক দেখার জন্য আমাদের কোনো এখান থেকে প্রয়োজন হয়। যেমন বাংলাতে তোমরা লিখে নিবে যে শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক এ, তার মানে হচ্ছে এই বিন্দুটার অবস্থানটা কোথায় বলো তো? এ 10, এটা হচ্ছে 15, 15 0, তার মানে হচ্ছে x1 এর মান হচ্ছে 15 0। এ এর স্থানাঙ্ক এটা আমরা জানি, এটা তো আমাদের সমস্যা হবে না। বি নাম্বার বিন্দু, বি শীর্ষবিন্দুর অবস্থানটা নির্ণয় করতে আমাদের কোনো বেগ পেতে হবে না। এটা কোথায় দেখো, এটা হচ্ছে 30, এটা 35 34, তার মানে হচ্ছে 36 0 পেয়ে গেলাম। এখন দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি নির্ণয় করি, এটা এখানে যদি নির্ণয় করি সি বিন্দুর স্থানাঙ্ক, এই সি বিন্দুটা হচ্ছে 1 নম্বর রেখা এবং এটা হচ্ছে 3 নম্বর রেখা। 1 নম্বর রেখা এবং 3 নম্বর রেখা নিয়ে এই বিন্দুটা তৈরি হয়েছে। তাহলে 1 এবং 3-এর সমাধান করে আমাদের এই এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে তোমরা দেখো তো, এখানে 1 নম্বর সমীকরণটা ছিল x1 = 36, আর 3 নম্বর সমীকরণটা ছিল x1 + 4x2 = 60। এখন এই বিন্দুর অবস্থানটা, এই সেই বিন্দুর অবস্থানটা আমি কেমন করে নির্ণয় করবো, একটু মনোযোগ দাও। অন করলাম, কী করবো এখানে দেখো, এই যে মোডে চাপ দেবো। মোডে চাপ দেওয়ার পরে 3 বার দেওয়ার পর এই যে ইকুয়েশান EQN, ইকুয়েশান 1 নম্বরে চাপো 1। সমীকরণ কয়টা এখানে? 1টা 2টা, তার মানে 2 চাপো, এই 2 চাপলাম। এখন এই যে x1 এর সহগ কত? 1, চাপলাম, সমান, এখানে x2 নাই, তার মানে 0, সমান C1 কত? এখান থেকে C1 বলতে 1 নম্বর সমীকরণের C মানে হচ্ছে কনস্ট্যান্ট 36, এই 36 চাপলাম, সমান দিলাম। এখন এখানে x1 এর সহগ কত? 2 নম্বর সমীকরণের 1, সমান, এখানে 4 4, সমান, এখানে 60 60, এই সমান। তাহলে x এর মান পেলাম হচ্ছে 36, আর আবার একটা সমান চাপো, y এর মান পাবো হচ্ছে 6। দেখো, তাহলে আমাদের এখানে সি বিন্দুর অবস্থানটা হচ্ছে 36 এবং 6। এইরকম করে ক্যালকুলেটারে খুব সহজে এটা নির্ণয় করা যায়, বুঝতে পারলে? যেমন তোমরা এখানে বইয়ে দেখতে পারবে যে কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স সি, মানে সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 36 and 6। এইভাবে আমরা সবগুলো এখন নির্ণয় করব। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক, এখান থেকে কত নম্বর সমীকরণ গঠন করছে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার রেখা, আর এই রেখাটা হচ্ছে 3 নাম্বার রেখা। দেখো 5 নাম্বার আর 3 নাম্বার রেখা সমাধান করব। তাহলে 5 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে যেখানে ওই একইভাবে এখন A1 এর মান বসাও, আবার মোট চাপতে হবে না, ওই A1 এর জায়গাতেই বসালেই হবে, বুঝছো? তাহলে
3 নম্বর সমীকরণ, এখানে x1 এর মান হচ্ছে 1 সমান, এখানে 4 সমান, এখানে 60 সমান। এখন এখানে 5 নম্বর সমীকরণ, এখানে x এর মান হচ্ছে x1 এর মান সহগ হচ্ছে 1 এখানে x2 এর সহগ হচ্ছে -1 সমান, এখানে 0 এখানে 0। দেখো এখন x এর মান বের হয়েছে 12, y এর মানও বের হয়েছে 12। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12। এইভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি 12 এবং 12। বুঝতে পারলে? আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো ই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটা হচ্ছে 5 নম্বর রেখা এবং এটা কত নম্বর রেখা, এটা আমরা কত নম্বর রেখা অঙ্কন করেছিলাম এখানে লিখি নাই। দেখো এই জন্য তোমরা যখন রেখাটা অঙ্কন করবে তখন এখানে 1 2 3 লিখে নিবে। তো এটা ছিল, এটা 2, এটা 3, এটা 1, এটা 4 নম্বর রেখা। দেখো এটা হচ্ছে 4 নম্বর রেখাটা। তাহলে 4 নম্বর রেখাটা এবং এই 5 নম্বর রেখার সমাধান করব, খুব সহজে করব। দেখো এই যে a1 এর মান কত, 4 নাম্বার এবং 5 নাম্বার, তার মানে হচ্ছে এইটা আর এইটা। 4 নাম্বার x1 এর সহগ হচ্ছে 2 সমান 1 সমান 30 সমান, এর মান হচ্ছে 1 সমান -1। এক নজর বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এরকম হয়ে গেল। তারপর একটু দেখো এটা -1, এরপর সমান, এরপর হচ্ছে 0, এই 0। দেখো x1 এর মান হচ্ছে এখানে 10, x1 এর মান হচ্ছে 10, আবার একটা সমান চাপো, y এর মান হচ্ছে 10। তার মানে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পেলাম হচ্ছে 10। দেখো এই বিন্দুগুলো তোমরা যখন বই থেকে দেখো, দেখো এই যে 10 10 12 12 36 6, তার মানে এইভাবে আমরা এই বিন্দুগুলো নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? এখন কি করব এখান থেকে, দেখো এখন এখান থেকে ভ্যালু অফ জেড অ্যাট দ্য ভার্টেক্স এ, মানে এ শীর্ষবিন্দুর মান আমরা কেমন করে নির্ণয় করব। এই যে জেডের মান যেখানে আমরা পাইছি, জেড সমান কত, এই যে 7x1 10x2। আমি একটা লাইন বুঝে দিই, তারপরে পরেগুলো তোমরা এই যে একা একা করতে পারবে। আমাদের জেড ছিল এরকম 7x1 + 10x2, তার মানে হচ্ছে 7x2 এর মান কত পাইছি এখান থেকে, দেখো 15 বসাও, প্লাস এখানে 10x2 এর মান পাইছে কত, 0, এই 0। তার মানে এটাকে 0, 7 আর 15 গুণ করলে আমাদের কত হচ্ছে, 5 7 35 এর 5, 7 এর 3, 7 আর 3 হচ্ছে 10। তার মানে জেডের মান হচ্ছে 105। এইভাবে আমরা জেডের মানগুলো নির্ণয় করব। এটা ক্যালকুলেটর সাহায্য করা যায়, কিন্তু আমি ক্যালকুলেটর সাহায্যে তোমাদেরকে আগেই দেখে দিচ্ছি আর আগের লেকচারে, এই লেকচারে আর দেখার প্রয়োজন নাই। এইভাবে জেড নির্ণয় করব। এর শীর্ষবিন্দুর মান এইভাবে নির্ণয় করব। পরের পেজে চলে যাও। একইভাবে বি শীর্ষবিন্দুর হচ্ছে মান, সি শীর্ষবিন্দুর মান, এরপর হচ্ছে ডি ই, এগুলো মান নির্ণয় করব। লেখার পরে ম্যাক্সিমাইজ কোন মানটা সব থেকে বেশি আসছে আমাদের সেটা এখন দেখো। এখানে আছে 312 সব থেকে বড়। দেখো সি বিন্দুর স্থানাঙ্কের জন্য মান আসছে সবচেয়ে বড়, ম্যাক্সিমাইজ দ্য ম্যাক্সিমাইজ ভ্যালু অফ জেড obtained at the vertex সি বিন্দু 36 and 6। তাহলে এখানে আমরা x1 এর মান পাবো হচ্ছে 36 এবং x2 মান পাবো 6 এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা হচ্ছে যেই মানটা পাবো জেড, এটা হচ্ছে এত। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সমাধান। যে মানটা সব থেকে বেশি সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করা যায় বুঝতে পারছো। এই একই রকম করে আমাদের বিভিন্ন অঙ্কের সমাধান এখান থেকে তোমরা এখন একা একাই করতে পারবে আশা করি। 20 নম্বরটা আমি একটু মুখে মুখে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেক সালের পরীক্ষাতে আসছে, তবে এই অংশের দুইটা পার্ট আছে, এই অঙ্কের দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে এটা আমাদের সমাধান করতে হবে মিনিমাইজ আকারে, সর্বনিম্ন মান আকারে। আবার এখান থেকে শেষে বলতেছে যে x1 + x2 <= 5 ইজ সেন্সড, মানে এর জায়গাতে আমরা যদি x1 + x2 <= 8/3 বসাই, এই 5-এর জায়গাতে যদি আমরা 8/3 বসাই,
তাহলে সমাধানটা আমাদের কেমন আসবে সেটাও আমাদেরকে দেখাতে হবে। ওকে, লেটস স্টার্ট। প্রথমে 1 নম্বর স্টেপে আমরা কী করব, কনভার্ট দ্য ইনইকুয়ালিটিস অফ কনস্ট্রেন্ট ইনটু ইকুয়েশন, মানে হচ্ছে অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করি। 2 নম্বর স্টেপ হচ্ছে x1কে x অক্ষ বরাবর, এখন x2কে y অক্ষ বরাবর নিয়ে একটা গ্রাফ অঙ্কন করি, যেখানে প্রথম চতুর্ভাগে একটা গ্রাফ অঙ্কন করি, যেখানে x1 এর পরিচয় হচ্ছে >= 0, x2 এর পরিচয় হচ্ছে > 0। এখন আমরা চিত্র অঙ্কন করব। চিত্র কীভাবে অঙ্কন করব সেটা তো আমাদের বারবার বলেছি। আমি এখান থেকে বিন্দুগুলো শুধু একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা এখানে গ্রাফ অঙ্কন করব। দেখো, 1 নম্বর সমীকরণটা ছিল এখানে x1 প্লাস হচ্ছে 2x2 = 4। আমি যদি x1 এর মান 0 বসাই, তাহলে x2 এর মান কত পাবো? দেখো তো, 2 এর পাশে গেলে 4, 2 2। আবার x2 এর মানে যদি 0 বসাই, তাহলে x1 পাবো হচ্ছে 4। এই বিন্দুগুলো বসাই দিলে আমরা এখান থেকে একটা রেখা পাবো। এইভাবে রেখাগুলো সব গুণ বসানোর পরে আমরা সম্ভাব্য অঞ্চল পাচ্ছি হচ্ছে ABCD। তাহলে এই 4টি বিন্দুর কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স A বিন্দুর স্থানাঙ্ক, B বিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, C বিন্দুর শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, আর এখানে D বিন্দুর শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই স্থানাঙ্কগুলো নির্ণয় করার পরে এর মান নির্ণয় করবো। এখন এই যে মান হচ্ছে, এই যে জেডের মান এখান থেকে বসাই দিব। জেড কোথায়? এই যে এখানে 3 বসালাম। x1 এর মান বসাবো হচ্ছে 4, আবার x2 এর মান বসাবো 0। এইভাবে মানগুলো বসার পরে আমরা 4টি শীর্ষ বিন্দুর জন্য 4টি মান পেয়ে যাব। এখন এই মানগুলো এখানে বলেছে মিনিমাইজ, সর্বনিম্ন মান। সব থেকে ছোটো মান কোনটা সেটা আমরা এখন দেখি। সব থেকে ছোটো মান হচ্ছে 20/3। হ্যাঁ, এই মানটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে সব থেকে মান ছোট। এই জন্য আমরা, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, যেখানে অপটিমাম সলিউশন x1 সমান এত, x2 হচ্ছে এত, আর সর্বনিম্ন মান হচ্ছে এত। এই পর্যন্ত আমাদের প্রথম অংশের সমাধান। তাহলে দ্বিতীয় অংশ বলতেছে যে x1 প্লাস x2 <= 4 এর জায়গাতে আমরা বসাবো 8/3, 5 এর জায়গাতে বসাবো হচ্ছে 8/3। তাহলে আমাদের সমাধানটা কেমন হবে? তাহলে আমাদের দুইটা সমীকরণ ঠিকই থাকবে, কিন্তু এই সমাধানটা যখন আমরা নির্ণয় করব, ভালো করে লক্ষ্য করো, আমি একটু খাতায় দেখাই তোমাদেরকে। এখানে ছিল হচ্ছে x1 প্লাস x2 = হচ্ছে 5/3 না 8/3। এটা তো সমীকরণ আকারে প্রকাশ করতে হবে প্রথমে। দেখো তো, এখানে x1 এর মান যদি তুমি 0 ধরো, তাহলে x2 পাবো হচ্ছে 8/3। আবার x2 এর মানে যদি 0 ধরো, তাহলে x1 পাবো হচ্ছে 8/3। এখন এই দুটা বিন্দু যদি আমি গ্রাফে বসাই, তাহলে এই যে আমরা একটা বিন্দু পাচ্ছি মাঝখানে, এই বিন্দুর উপরে একবার মিলায় যাবে। তোমরা দেখতে পাচ্ছ নাকি? একটু জুম করে দেখাই। তাহলে এখান থেকে এই বিন্দুটার সঙ্গে মিলে যাবে। তার মানে চিত্রটা আমাদের ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে চিত্রটা কেমন ছিল আর এই পাশের চিত্রটা কেমন হয়ে গেল, কিন্তু মান আমরা পাবো সেম। একটা বিন্দু পাবো, এই বিন্দুটা হচ্ছে আমাদের উত্তর, তাহলে আমরা এখন এখানে বলতে পারবো, দেন দ্য হ্যাভ উই অ্যাবভ গ্রাফ, উপরের গ্রাফ থেকে উই অবজার্ভ দ্য ফ্রম দ্য ফিগার দ্য ফেসিবল সলিউশন রিজন, সম্ভাব্য সমাধান অঞ্চল ইজ এ পয়েন্ট। একটা বিন্দু পাবো, সমাধান অঞ্চলটা একটা বিন্দু পাবো, কোনো অংশ পাবো না, শুধু একটা বিন্দু পাবো, সেই কথা বলছে। হোজ কোয়াড্র্যান্ট ইজ এত, মানে এই বিন্দুটা হচ্ছে এত। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, যেখানে মান হচ্ছে 20/3, x1 এর মান হচ্ছে এত এবং x2 এর মান হচ্ছে এত। তাহলে শেষে আমরা এতটুকু লিখতে পারবো, বিস্তারিত এত লেখার প্রয়োজন নয়। এখানে x1 এর মান এবং x2 এর মান এবং z এর মান এটা লিখতে হবে, শেষে এতটুকু লিখতে হবে। দেন ফেসিবল সলিউশন অ্যান্ড মিনিমাম ভ্যালু, সম্ভাব্য সমাধান এবং সর্বনিম্ন মান অফ অবজেক্টিভ ফাংশন, মানে z এর, ডাজ নট চেঞ্জড, মানে z এর মান কখনো পরিবর্তন হচ্ছে না, এটাই থাকতেছে। বাট ফেসিবল সলিউশনের রিজন, সম্ভাব্য সমাধান অঞ্চলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সমাধান অঞ্চলটা ছিল কোথায়? ABCD, এতটুকুর মধ্যে, আর এখানে সমাধান অঞ্চলটা হচ্ছে একটা বিন্দু, পয়েন্ট। এতটুকুই আমাদের সমাধান। এটা একটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসছে। তেমনইভাবে তোমরা 21 নম্বরটা দেখবে। 21 নম্বরটা সেম টু সেম দেখো, এখানে মিনিমাইজ, এখানে কোনো কিছু নাই, আমি শুধু একটু মুখে মুখে বলি। প্রথমে কী করতে হবে, যে প্রথমে লিখবে যে
অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখে পাই। তারপর লিখবে x1কে x অক্ষ বরাবর এবং x2কে y অক্ষ বরাবর নজর y2কে y অক্ষ বরাবর ধরে গ্রাফ অঙ্কন করি। তাহলে এই 1 2 3-এর জন্য 3টা রেখা পাবো, আর সমাধান অঞ্চলটা পাবো হচ্ছে এটা। তাহলে এখানে বিন্দু পাবো এ বি সি এবং ডি। তাহলে সমাধান অঞ্চলটা হচ্ছে এইটা। এখন এখান থেকে ওই যে আমাদের হচ্ছে লিখতে হবে অবজেক্টিভ ফাংশন z এর মান। বিন্দুগুলো তো কীভাবে নির্ণয় করতে হচ্ছে সে বুঝতে পারতেছ। কয়েকটা সমাধান তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই যে এই বিন্দুগুলোর মান এবং এই যে z এর মান, অবজেক্টিভ ফাংশনের মান, এগুলো বের করা তোমাদের কাছে কোনো ব্যাপার না। এখন বের করার পর সব থেকে ছোটো মান কোনটা দেখো, এখানে 240, এটা সব থেকে ছোটো মান। তাহলে 240 আমার অবজেক্টিভ ফাংশন, এটা আমাদের সমাধান, যেখানে x1 হচ্ছে 6, x2 হচ্ছে 12 অ্যান্ড মিনিমাম অবজেক্টিভ ফাংশন হচ্ছে এত। এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ। তোমরা যদি আগের ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখো, এই জন্য আরেকটা এখান থেকে করব 22 নাম্বার। এটা করে আজকের লেকচার শেষ করব। নাম্বার 22 কী বলছে, প্রথমে দেখো সমীকরণগুলো। আমরা প্রথমে কী লিখব, যে রাইট দ্য ইনইকুয়ালিটিস অফ কনস্ট্যান্ট অ্যাজ এ সমীকরণ, মানে সমীকরণ আকারে লিখে পাই। সমীকরণ আকারে লিখলাম, লেখার পর লিখব যে x1কে x অক্ষ বরাবর, x2কে y অক্ষ বরাবর ধরে একটা গ্রাফ অঙ্কন করি। গ্রাফটা কীভাবে অঙ্কন করব, এই যে বিন্দুগুলো কীভাবে লিখবো সেটা তো বুঝতেই পারতেছ। তারপর আমি একটা করে দিই। এখানে x1 এর মান যদি আমি 0 বসাই তাহলে x2 এর মান পাবো হচ্ছে 50, একটা বিন্দু পেলাম। আবার এখানে x2 এর মান যদি 0 ধরি তাহলে x1 এর মান পাবো 50। এই যে দুটা বিন্দু পেলাম, এই দুটা বিন্দু যোগ করে দিলে একটা রেখা পাবো। এইভাবে আমরা রেখাগুলো অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা এখানে সম্ভাব্য সমাধান অঞ্চল, ফেসিবল সলিউশন রিজন পাবো হচ্ছে এ বি সি ডি ই এবং এফ। কয়টা বিন্দু পাচ্ছে দেখো, এ বি সি ডি ই এবং এফ। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান অঞ্চল। সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলো নির্ণয় করব। নির্ণয় করার পরে জেডের মান এখান থেকে বসা দেবো। অবজেক্টিভ ফাংশন জেডের মান নির্ণয় করব। করার পরে এখান থেকে সবথেকে বড় মান হচ্ছে 190। তাহলে এটা আমাদের সমাধান। 190 হচ্ছে জেডের মান। এটা কোথায় পাইছি দেখো তো, 190, এই যে 190, এটা সি বিন্দুর জন্য পাইছি আমরা। এই জন্য সি বিন্দু হচ্ছে স্থানাঙ্ক ছিল 40 এবং 10। তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এইভাবে আশা করা যায় এই যে এই কয়টা লেকচার যদি তোমরা দেখো তাহলে আমার মনে হয় যে তোমাদের গ্রাফ অঙ্কনে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, আর হবে না। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর গ্রাফগুলো অঙ্কনের নিজের চেষ্টা করার অনুরোধ রইল। আরও একটা কথা বলে অধ্যায়টা শেষ করি, সেটা হচ্ছে এখানে আরও অনেক ইম্পর্টেন্ট এবং সালের প্রশ্ন আছে, যেটা আমি করে দিচ্ছি না এখানে, কিন্তু খুব সহজ। যেমন এখান থেকে যে 30 নম্বর একটা অঙ্ক, এটা সালে আসছে। এই যে 32 নম্বর অঙ্কটা তোমরা করবে, এটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিলাম। এটা সালে আসছে 12-তে 14-তে, নম্বর 32। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।